মৌ গিয়ে সেই টেবিলের সামনে দাঁড়ালো। আয়ান আর মোনা কেউ যেন তাকে এখানে একদমই আশা করেনি। মৌ, তুই এখানে কি করিস? রহনা, তুইও আমাদের এখানে আশা করেনি, তাই তো? না, এমন কিছুই না। এটা কে ভেবি? মৌ রাগী চোখে মোনার দিকে তাকিয়ে বলল, ওই এই কিসের বেবি? হ্যাঁ, এ কি কোলে নেওয়া বাচ্চা নাকি? হ্যাঁ, আরেকবার এসব বেবি টেবি বললে মাথার যে সব চুল বের করে আসিস তা একটাও আস্ত রাখবো না। এই মেয়ে, কে তুমি? হ্যাঁ, আমাকে আমার বিএফের সামনে এভাবে ধমকাচ্ছ? তোমার সাহস তো কম না। আয়ান, তুমি কিছু বলছো না কেন? হে ইউ সো কল্ড বিএফ, আমি এই খাটাসের ওয়াইফ, বুঝছিস? হোয়াট? আয়ান, তুমি বিয়ে করেছো কবে? আমাকে বললা না তুমি? আমাকে এত বড় ধোঁকা দিলে? ওই তুই আমার দিকে তাকা, এসব নেকা কান্না ডং করলে তোকে আমি সামনের ওই পুকুরটায় নিয়ে গিয়ে ফেলবো। তুমি আমাকে তুই করে বলছো? আমি যে তোমার থেকে বড় সেটা তোমার চোখে পড়ে না? ও বড়? তুমি সিনিয়র সিটিজেন, আপনার একসাথে কয়টা চক্কর চালানো লাগে? আয়ান আর রাহনা সব কিছুই নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখছে। কী বা বলবে তারা? মৌয়ের এমন রূপ আয়ান তো নাই, অহনাও দেখেনি। মৌ যে এইভাবে ঝগড়া করবে তা তাদের জানার বাইরে ছিল। মোনা তো মৌর প্রশ্ন শুনে বেশ ভয় পেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, মানে কি বলছো তুমি? ও ওলে ওলে মাসুম বাচ্চা রে, ভাজা মাছটাও উল্টো খেলতে জানে না। আমি বলছি যে একসাথে তোর কয়টা বয়ফ্রেন্ড লাগে? কি সব বলছো? আমার শুধু একটাই বয়ফ্রেন্ড আছে, আর সেটা হলো আয়ান। ও তাই নাকি? তাহলে কালকে মনে হয় একটা ছেলেপুতের সাথে হাত ধরে হাঁটছিলি। সেই ছেলে আমার ফ্রেন্ড। ও ফ্রেন্ড? কিন্তু এমনভাবে হাত ধরা ছিল, আমার তো ফ্রেন্ড মনে হলো না। সত্যি বলবি নাকি দিব এক চড়? এতক্ষণে রেস্টুরেন্টের সবাই চুপচাপ ছিল, কিন্তু মুয়ের শেষ কথাটা একটু জোরে হয় কেউ একটু বিরক্ত হলো। এদিকে মোনা যেন মুয়ের কথায় কিছুটা ভয় পেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, আসলে ওটা আমার বিএফি ছিল, বলে মাথা নিচু করে রাখলো। আয়ান তো মনার কথা শুনে অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না মনা এমন কিছু করবে। কি বলছো এসব মনা? তুমি আমাকে এতদিন ধরে ঠকাচ্ছিলে। আসলে লাস্ট 1 মাস তুমি আমাকে তেমন সময়ই দিতে না। আমি ফেড আপ হয়ে গিয়েছিলাম এসব থেকে। আর এর মধ্যে শাকিল আমাকে প্রপোজ করে, তাই আমি অ্যাকসেপ্টও করিনি। লাস্ট 1 মাস ধরে এসব চলছিল, আর আমি আজকে জানলাম। আমার এই 1 মাস অফিসে অনেক কাজ ছিল, বিদায় তোমাকে সময় দিতে পারিনি। তাই বলে তুমি একসাথে দুদিকেই রিলেশন চালাতে? বাহ বাহ। আয়নের এই কথায় মনা মাথা নিচু করে থাকে। মৌ, অহনা, তোর ভাইয়ের নামে আমি পরকীয়ার মামলা ঠুকে দেব। এমন কোনো মামলা করা যায়? জানতাম না তো। মৌ, না করা গেলে আমি নতুন করে তৈরি করতে বলবো। অসহ্যকর, তুই চল এখান থেকে। এ বলে মৌ অহনার হাত ধরে টেনে রেস্টুরেন্টের বাহিরে এসে দাঁড়ায়। সে ওয়েট করছে আয়ানের জন্য। এদিকে আয়ান মোনাকে কিছু একটা বলে বাইরে এসে দেখে মৌ আর অহনা দাঁড়িয়ে আছে। সে গাড়ি পার্কিং এরিয়া থেকে এনে অহনা আর মৌকে গাড়িতে বসতে ইশারা করলো। মৌ রেগে গিয়ে পিছনের সিটে বসলো। অহনাও মৌয়ের সাথে বসলো। বাড়িতে এসে মৌ কাউকে কিছু না বলে সোজা তার রুমে চলে গেল, আর অহনা নিজের রুমে। কিছুক্ষণ পর আয়ান এসে তার রুমে গেল। দাদি আর আয়ানের আম্মু তো শুধু চেয়ে চেয়ে দেখছে। তারা বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। কাউকে যে জিজ্ঞাসা করবে তারও উপায় নেই। সবাই যে যার রুমে দরজা লাগিয়ে দিয়েছে। আয়ান রুমে ঢুকে দরজাটা কেবলই বন্ধ করলো। অমনি মৌ বসা থেকে উঠে এসে আয়ানের কাছে এসে দাঁড়ালো। সে কিছুই বুঝে ওঠার আগে মৌয়ের কলার চেপে ধরে বলল, ওই তোর ক্যারেক্টার এত ঢিলা কেন? ঘরে বউ থাকতে আবার জিএফের সাথে দেখা করতে যাস কেন? আরে আমি মোনার সাথে দেখা করতে গিয়েছিলাম একটা কাজে। ওই লুচ্ছা বেটা, এত কিসের কাজ? যে আমার ফোনটুকু ধরার সময় পাইসনি। আমার ফোন সাইলেন্টে ছিল। আর তুই এভাবে তুই তুকারি করে কথা বলছিস কেন? আমার ইচ্ছা, আমার হাজবেন্ড, আমি যা খুশি তাই করবো। যেভাবে কথা বলতে ইচ্ছে করবে সেভাবে করবো। আর এরপর থেকে যদি তুই ওই মোনার সাথে দেখা করিস, আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। এ বলে মো আয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অহনার রুমে এসে নক করলো। অহনা দরজা খুলে দিতে সে ভিতরে ঢুকে
রুমের দরজা আটকিয়ে দিল। আয়ান নক করলে তুই খবরদার দরজা খুলবি না। আচ্ছা ঠিক আছে। অহনা আর কথা বাড়ালো না, কারণ সে জানে এখন মৌ কোনো কথাই শুনবে না। রাতের খাবারের সময় মৌ নিচে গেল না। অহনা খাবার রুমে এনে দিয়ে গেল। সবাই মৌয়ের এত বেশি রাগের কারণ জানতে চাইলে তারপর অহনা আজকের সব ঘটনা বলল। আয়ানের আব্বু আম্মু আর দাদি তো আয়ানের উপর রেগে আছে। আয়ানের আম্মু তো তাকে বেশ কথা শুনিয়েছে। এভাবে একদিন দিন চলে গেল। পুরো একটা দিন মৌ আয়ানের সামনে যায়নি। আয়ান অবশ্য অনেকবার ট্রাই করেছিল মৌয়ের সাথে কথা বলার জন্য, কিন্তু মৌ নাছোড়বান্দা, সে কথা বলবে না মানে বলবেই না। রাতের বেলা সবাই যে যার রুমে খেয়ে দিয়ে রেস্টে নিচ্ছে। মৌ অহনার রুমে শুয়ে আছে। এভাবে তার আর ভালো লাগছে না। বেশিরভাগ সময়ই রুমে থাকতে হয়, কারণ আয়ান আজকাল অফিসে কাজ কম থাকায় বাসায় থাকে সে। মৌ ভাবলো তার রুমে থেকে একটা বই এনে পড়বে, কিন্তু সমস্যা হলো আয়ান তো এখন রুমে, সে যাবে কিভাবে রুমে? এদিকে মনটা পড়ে রয়েছে বইয়ের ওপর। অহনাও ঘুমিয়ে পড়েছে। ও জেগে থাকলে মৌকে এত ভাবতে হতো না। অহনাকে পাঠিয়ে দিত রুমে বই আনার জন্য, কিন্তু এখন কি করবে সে? কিছুক্ষণ ভাবার পর সে রুমের দিকে পা বাড়ালো। আয়ান রুমে থাকলে বই আনবে না, আর না থাকলে তো ভালোই, কাজ হয়ে গেল। মৌ অহনার রুম থেকে বের হয়ে দেখলো আয়ান ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। যাক, ভালোই হলো, নিচে বসে আছে জনাব, আমি তাড়াতাড়ি গিয়ে বইটা নিয়ে আসি। মৌ তাড়াতাড়ি রুমে ঢুকে বই নিয়ে বের হতে যাবে, তার আগে আয়ান রুমে এসে দরজা আটকে দিল। এ দেখে মৌয়ের যেন কলিজা শুকিয়ে এলো। যার সাথে কথা বলবে না ভেবে রুম থেকে বেরই হয়নি, সে নিজেই তার সামনে হাজির। যাক বাবা, পাখি নিজেই কাছে বন্ধু হলো, আমার কিছুই করা লাগলো না। এই বলে আয়ান একটা বাঁকা হাসি দিয়ে মৌয়ের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। মৌয়ের তো তা দেখে রীতিমতো হাত পা কাঁপছে বয়ে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখো, আমি এখানে শুধু বই নিতে এসেছি, আমি এখনই চলে যাব। ওহ, তা তো যেতে দেওয়া যাবে না। পুরো একটা দিন তুই আমার সামনে আসিসনি। আমি তোকে কালকের আসল ঘটনা বলতে চাচ্ছিলাম, কিন্তু তুই তো শুনলিই না। আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। এ বলে মৌ দরজার দিকে পা বাড়ালো, কিন্তু তার আগে আয়ান মৌকে টেনে নিজের একদম কাছে নিয়ে আসলো। মেয়ের তো অবস্থা খারাপ। কি ব্যাপার, তুই এত ভয় পাচ্ছিস কেন? অন্য সময় তো নিজে আমার কাছে আসিস, তখন তো কিছুই হয় না। মৌ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি স্বেচ্ছায় আসলে কিছু মনে হয় না, আমাকে প্লিজ যেতে দাও, আমার কিছু ভালো লাগছে না। ব্যাপার না, এখন ভালো লাগবে মানে? আয়ান হঠাৎ করে মৌয়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দাও। মৌ তো রীতিমতো শকড আয়ানের এমন কাজে। তার চোখ দুটো বড় হয়ে গিয়েছে। সে ভাবেও নি আয়ান এমন কিছু করবে। 5 মিনিট পর আয়ান মৌকে ছেড়ে দিল। দুজনে ঘন ঘন শ্বাস নিচ্ছে। মৌয়ের দম পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। সে ভালোভাবে শ্বাস নিতে পারছিল না। মৌ তো রেগে আয়ানকে বলে, সি, এসব কি করলা তুমি? ও মা, এতে সির কি আছে? আমি তোর স্বামী, সো এটা স্বাভাবিক। আর কি করলাম এটা আরেকবার বলে করে দেখাবো? মৌ এ কথা শুনে তার হাত দিয়ে ঠোঁট ডেকে রাখলো। আয়ানের তো এ দেখে খুব হাসি পাচ্ছে। সে মুচকি হেসে বলল, আরে টেনশন নিস না, এখন আপাতত এমন কিছু করব না, সময় হলে সব আদায় করে নিব। এখন একটু বস, কিছু কথা আছে। না, আমি কিছু শুনবো না, আমার শোনার ইচ্ছে নেই। বসে কথা শুনবি নাকি আরেক ডোজ দিব? মৌয়ের এখন খুব লজ্জা লাগছে আয়ানের সামনে থাকতে, তাই সে যেতে চাচ্ছিল, কিন্তু এখন আর কোনো পথ খোলা নেই তার সামনে। তাই সে বাধ্য মেয়ের মতো আয়ানের কথা শুনে তার পাশে বসলো। আয়ান মৌকে বলল, শোন, আমি যে কথাগুলো বলবো তা ভালোভাবে শুনবি, আর কথার মাঝে কথা বলবি না, ওকে? ওকে, দ্যাটস লাইক এ গুড গার্ল। এবার শোন, আমি আসলে সেদিন মনার সাথে ব্রেকআপ করার জন্য গিয়েছিলাম। কথা শুনে মৌ বেশ অবাক হয়ে যায়। আয়ান মৌয়ের ভাব উপেক্ষা করে বলল, আমার নিজের কাছে কেন যেন নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। নিজেই নিজেকে প্রশ্ন করতাম, আমি কি করে পারি বিয়ের পরও বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে রাখতে? এসব গুণা আর কোনো মেয়েই চাইবে না তার স্বামী তাকে রেখে পরনারীর কথা চিন্তা করুক। যদিও আমাদের কারোর ইচ্ছায় বিয়েটা হয়নি, কিন্তু বিয়ে যেহেতু হয়েছে মেনে তো নিতেই হবে। আমি ইচ্ছে করেই আগের চেয়েও বেশি মনার সাথে কথাবার্তা বন্ধ করে
দিই। ও যখন ফোন দিত, কথা বললেও কেমন যেন একটা গিল্টি ফিল হতো আমার। আমি হয়তো ওকে ভালোবেসেছিলাম না, তাই হয়তো এত সহজে আমি এই ডিসিশন নিতে পারি। আমার মনে হয় আমি ওর মোহে ছিলাম এতদিন, যে আমার লাইফে তোর আসার পর বুঝতে পারি। আমি ধীরে ধীরে ওর কাছ থেকে নিজেকে সরিয়ে নিই। আমি ভেবেছিলাম কিছু সময় দীপা আমাদের সম্পর্ককে, কিন্তু আমি মনের অজান্তেই তোকে পছন্দ করতে শুরু করি। বলা যায় তোকে এই অল্প সময়ে ভালোবেসে ফেলি। জানি না তোর মনে আমার জন্য কি আছে। এই বলে আয়ান কিছুক্ষণ চুপ থাকে, আর মৌ আয়ানের দিকে একভাবে তাকিয়ে থাকে। আয়ান বলে ওঠে, কিন্তু আমার মনে হয় কি জানিস, তুই আমাকে ভালোবাসিস। আয়ান এই কথা শুনে মৌ থতমতে খেয়ে যায়। সে আমতা আমতা করে বলে, কবে, কে বলেছে তোমাকে? এমন কিছুই না, বুঝলে? তাই নাকি? কিন্তু আমার তো মনে হয় অনেক কিছুই, কারণ তুই যে নজরে আমার দিকে তাকিয়ে থাকিস তাতে আমার এমনই মনে হয় যে আমাকে তুই ভালোবাসিস। মাথা খারাপ হলে এমনই মনে হয়। ও আচ্ছা, তাহলে ওই 2 দিন আমার এত কাছে এসেছিলে কেন? ও তো তোমাকে ভয় দেখানোর জন্য, যাতে তুমি ওই মনার পিছু ছেড়ে লাইনে আসো। মৌয়ের কথা শুনে আয়ান জোরে হেসে দিল। বাবা, তোর তো দেখি ভালোই সাহস। অবশ্য আমি কিন্তু লাইনে এসে গিয়েছি। প্রত্যুত্তরে মিউ কিছু বলল না। সে মাথা নিচু করে আছে। আয়ান মৌয়ের থুতনি ধরে মাথা উঁচু করে বলে, আচ্ছা বল না, তুই সত্যি আমাকে ভালোবাসিস না? মৌ কিছুক্ষণ চুপ থেকে বলে, জানি না, আমি সময় হলে জানতে পারবা আমি তোমাকে ভালোবাসি নাকি। সেই সময় আসবে কখন শুনি, সেটাও জানি না আমি। এ বলে মৌ খিলখিল করে হেসে দিল। আর আয়ান এক দৃষ্টিতে তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে। তার খুব ইচ্ছা করছে সারাটা রাত এভাবে মৌকে দেখে কাটিয়ে দিতে। মৌ তার হাসি বন্ধ করে বলল, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আয়ান কোনো জবাব দিল না। সে মৌয়ের দিকে এখনও তাকিয়ে আছে। মৌ কোনো জবাব না পেয়ে আয়ানকে হালকা ধাক্কা দিল। এতে আয়ানের হুঁশ ফিরে। কিছু বলছিলে তুই? শুনিনি। আয়ানের এই কথায় মৌ বেশ লজ্জা পেয়ে যায়। সে মনে মনে বলছে, মশাই তো দেখছি ভালোই লাইনে এসেছে। হ্যাঁ, বলছিলাম যে আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বল। আচ্ছা, আমি সেদিন দেখলাম যে রেস্টুরেন্টে তুমি মনার হাত ধরে রেখেছিলে কেন? তুই মনে হয় ভালোভাবে খেয়াল করিসনি। আমি মনার হাত ধরেছিলাম না, বরং মনা আমার হাত ধরেছিল। আমি মনার সাথে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু বারবার মনা আমার হাত ধরেছিল। আমি যতবারই ওর হাতটাই সরাই, ও ততবারই হাত দিচ্ছিল। ও, এই কাহিনী ছিল? হঠাৎ আয়ানের চোখ ঘড়ির দিকে যায়। সে বলে, দেখ কত রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ি। আচ্ছা। আচ্ছা, আমি তাহলে যাই। যাই মানে? যাই। কোথায় যাবি? কেন, অহনার রুমে ঘুমাতে যাব? ওইখানে কেন যাবি ঘুমাতে? এখানে ঘুমাবি তুই। কিন্তু? কোনো কিন্তু না, শুয়ে পড়। মৌ তো ভয়ে ঢুক গিলল। সে মনে মনে বলছে, বিপদ থেকে বাঁচতে চাচ্ছে, আর সেই বিপদ নিজে এসেই ধরা দিচ্ছে। এতদিন ঘুমিয়েছি, কিন্তু কিছু মনে হয়নি। আজকে যখন আয়ানের মনের কথা জানলাম, তখন এখানে একসাথে থাকতে কেমন যেন লাগছে। কি হলো, শুবি না? শুভ তো। এ বলে মৌ আয়ানের থেকে যথেষ্ট দূরত্ব রেখে শুয়ে পড়ল। এ দেখে আয়ান বলছে, আচ্ছা, আমি কি পর কেউ? না তো, কেন? তাহলে তুই এভাবে শুয়ে আছিস কেন? এমনি। এদিকে সরে আয়, না হলে দেখা গেল রাতে বিছানা থেকে পড়ে গেলি। আরে না, আমি ঠিক আছি। আসবি নাকি জোর করে আনবো? কথা শুনে মৌ এগিয়ে শোয়, আর আয়ান গিয়ে মৌকে ঝরিয়ে ধরে। আয়ানের এ কাজে মৌয়ের তো বুক দূর দূর করছে। তার ইচ্ছা করছে এখনই এই রুম ছেড়ে পালিয়ে যায়, কিন্তু তার সম্ভব কই, কারণ আয়ান এমনভাবে দূরে রেখেছে যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। একদম নড়বি না, এভাবে ঘুমাবি। মৌয়ের মুখ দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। সেই বা চাইতেও এভাবে ঘুমালো, যদিও তার ঘুম আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। সকালের মিষ্টি রোদে আয়ানের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে মৌ এখনও ঘুমাচ্ছে। আয়ান মৌকে এভাবে মন ভরে দেখছে। হঠাৎ মৌয়ের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে আয়ান তার দিকে তাকিয়ে আছে। ঘুম থেকে উঠে এমন পরিস্থিতিতে পড়ে মৌ বেশ আনকমফোর্টেবল ফিল করে। আয়ান এই মৌয়ের চেহারা দেখে বুঝতে পারে, তাই সে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যায়। মৌ আর বসে থাকে। বের হয়ে যাওয়ার পর সে ফ্রেশ হতে আয়ান অফিসের জন্য রেডি হতে থাকে, আর মৌ নিচে যায়।
মৌকে আয়ানের রুম থেকে বের হতে দেখে আয়ানের আম্মু দাদি আর রহনা অবাক হয়ে যায়। তার মৌকে দেখে মুচকি হাসে থাকে। মৌ এটা দেখে বেশ লজ্জা পায়। সেই জন্য বলি যে মৌ গেল কই? সকালে উঠে তোকে না পেয়ে আমি কিছুটা আন্দাজ করেছিলাম যে তুই কোথায়, এখন দেখি আন্দাজে ঠিক। মৌ সবার সাথে কথা বলছিল, এর মধ্যে আয়ান তাকে রুমে ডাকলো। আরে দাদি, আরে তাড়াতাড়ি যা, আমার নাতিটা তোকে অনেক মিস করছে। দেখি তুই নিচে আসলি বা কতক্ষণ আগে তার আর ডাকাডাকি শুরু। এর মধ্যে আবার আয়ান মুখে ডাকে। আয়ানের ডাক শুনে অহনা দাদি আর আয়ানের আম্মু মুখ টিপে হাসে। মুহূর্তে এখন আয়ানের উপর সেই রাগ হচ্ছে। এভাবে ডাকার কোনো দরকার আছে? মৌ রুমে গিয়ে দেখলো আয়ান সোফায় বসে আছে। এভাবে ডাকার দরকার কি? এত কিসের প্রয়োজন শুনি? আয়ান কিছু না বলে সোফার থেকে উঠে গিয়ে মৌয়ের কাছে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে সে মৌয়ের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনে। মৌ তো এমন ঘটনায় রীতিমতো শখ। সে ভাবেনি যে আয়ান এভাবে করে তাকে ধরবে। তোকে প্রয়োজন? কিসের এত প্রয়োজন? জানিস না স্বামী অফিসে যাওয়ার আগে বউকে তার আশেপাশে থাকতে হয়? কখন কি প্রয়োজন পড়ে এজন্য? আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু আমাকে আগে ছাড়ো প্লিজ, কেমন যেন লাগছে। ঠিক আছে ছেড়ে দিলাম। এ বলে আয়ান মৌকে ছেড়ে দিল। মৌ যেন হাফ ছেড়ে বাঁচল। এখন শোন, প্রতিদিন আমার অফিসে যাওয়ার আগে রুমে থাকবে, কারণ আমাকে মোবাইল, ঘড়ি, ওয়ালেট সব এগিয়ে দিবে। বারে, আমার আর কাজ নেই মনে হয়। এসব কিছু আশেপাশেই থাকে, নিজেই নিয়ে নিও। আমার বাসায় আরও কাজ আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো না করলে আরেকটা ইজি ওয়ে বলি। একথা শুনে মৌ বেশ খুশি হলো, কিন্তু আয়ান যা বললো পরক্ষণেই তার মুখের থেকে হাসি চলে গেল। তুই প্রতিদিন আমার অফিসে যাওয়ার আগে আমাকে একটা কিস করবে, এসব কি? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? যত সব অকাজ। মৌয়ের মুখে অকাজ কথাটা শুনে আয়ান জোরে করে হেসে দিল। মৌ উঁচু করে আয়ানের দিকে তাকালো। সে বোঝার চেষ্টা করছে এমন কি কথা সে বলল যে এত হাসতে হবে। এত হাসির কি বললাম শুনি? আয়ান হাসতে হাসতে জবাব দিল, এই তুই অকাজ বললি কেন? অকাজ বলবো না তো কি বলবো? হ্যাঁ, এটা কোনো কাজ হলো? অবশ্যই কাজ হলো, স্বামী স্ত্রীর মধ্যে এটা নর্মাল। তো বল কোন কাজটা করবি? মৌ রেগে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, আমি প্রতিদিন তোমার অফিসে যাওয়ার আগে সব কিছু এগিয়ে দিব। এই তো গুড গার্ল। এইটাতে রাজি হওয়ার জন্য কত কাহিনী না করতে হলো। মৌ আস্তে আস্তে বলল, মন চাচ্ছে অফিসে যাওয়ার আগে প্রতিদিন একটা জুতা ছুঁড়ে মারি। এত অলস মানুষ কেমনে হয়? কিছু কি বললি তুই? না, আমি আর কি বলবো। এরপর মৌ আয়ানকে সব প্রয়োজনীয় জিনিস এগিয়ে দেয়। আয়ানের রেডি হওয়া শেষ হলে সে আর মৌ একসাথে রুম থেকে বের হয়। দাদি সিঁড়ির দিকে তাকিয়ে তাদের দুজনকে দেখছে। আল্লাহ, আমার এই দুজনকে অনেক সুখ দিও। এই দুজনের উপর যেন কারোর খারাপ নজর না পড়ে। আয়ান এসে খাবার খেতে বসলো। আয়ানের আব্বু বাসায় নেই। উনি আজকে ভোরে একটা ডিলের জন্য শহরের বাইরে গিয়েছেন। সবাই খেতে বসেছে। অহনা হঠাৎ ব্রু কুঁচকিয়ে বলে উঠল, আচ্ছা কালকে রাতে এমন কি হলো যে তোদের দুজনের মধ্যে সব ঠিক হয়ে গেল? একথা শুনে মৌয়ের খাওয়া বন্ধ হয়ে গেল। কালকের কথা মনে আসতে তার খুব লজ্জা পেল। আয়ান মৌয়ের বিপরীত দিকে বসে আছে। অহনার এই কথা শুনে সে মৌয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হেসেই যাচ্ছে। মৌয়ের তো এটা দেখে চরম রাগ লাগছে। কি হলো বল, এমন কি হলো? হ্যাঁ, এসব তো শুনতে হবে না, তোর শুনে লাভ নেই। সব কিছু যে ঠিক হয়েছে এটুকুই জেনে রাখ শুধু। আচ্ছা অহনা, তোর আর জানতে হবে না কিভাবে ঠিক হয়েছে সব, কিন্তু আমার একটা চাওয়া আছে। কি দাদি? আমি খুব তাড়াতাড়ি বড় দাদি হতে চাই, ব্যাস। এই কথা শুনে মৌ বিষম খেল। আর আয়ান তো শয়তানি হাসি দিচ্ছে তার দিকে তাকিয়ে। চিন্তা করো না দাদি, আল্লাহ চাইলে তোমার মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে।
এটাই শুনতে চাচ্ছিলাম আমি। আমারও তো ইচ্ছা করে আমার নাতি পুতি হোক, তাদের সাথে সময় কাটাই। আমারও খুব ইচ্ছা কেউ আমাকে কিউট করে পুপ্পি বলে ডাকবে। আহ, মনটাই ভরে যাবে। কিউট কিউট গুলো ফেস থাকবে। এগুলো শুনে মৌ বলল, শুনো, এখনই এমন কিছু হচ্ছে না। বেশ, কেন? কারণ আমি এখনো অনেক ছোট। মেয়ের কথা দেখো, বিয়ে হয়ে গেল আর বলে কিনা ছোট আছে। ঠিক বলছিস তুই। কয়দিন পর দেখা যাবে 2-3 বাচ্চার মা হয়ে গিয়েছে আর বলে কিনা বাচ্চা। কি বলে 2-3 বাচ্চা? আমি তো মরেই যাব না। মৌয়ের কথা শুনে বাকি সবাই হাসলেও আয়ানের খুব রাগ লাগে। সে মৌকে ধমকে সুরে বলে, আর যদি এসব মরার কথা বলেছিস তো দেখিস তোর কি করি আমি। এটা বলে আয়ান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এমন রাগ করার কি আছে? সারাদিন মৌকে অহনা ঝালিয়ে মেরেছে। কথা জিজ্ঞাসা করতে করতে যে হঠাৎ করে কি এমন করলো যে মৌয়ের রাগ নেমে গেল। মৌ তো খুব চেষ্টা করেছে বিষয়টা অ্যাভয়েড করার, কারণ যদি মুখ ফসকে সে কিস করার কথা বলে ফেলে তখন কি হবে। রাতের বেলা মৌ বারান্দায় দাঁড়িয়ে আছে। সে খুব মনোযোগ দিয়ে ছাদটা দেখছে। আজকে পূর্ণিমার রাত, এজন্য ছাদটা অসম্ভব রকম সুন্দর লাগছে। কি সুন্দর করে সে চারিদিকে আলো ছড়াচ্ছে। ছাদের আলো গাছের পাতার উপর পরে রংটাই অন্যরকম দেখা যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে হয়তো গাছের ওই রংটাই বেশি ভালো লাগতো, আবার মনে হচ্ছে না, যা আছে তাই ঠিক। ওই ছাদটা একদম স্বার্থহীনভাবে তার আলো ছড়াচ্ছে। কারো কাছে তার কোনো দাবি ধাওয়া নেই। মানুষও যদি এমন হতো, একদম স্বার্থহীন, তাহলে হয়তো দুনিয়াটাই অন্যরকম হতো। কোনো ঝগড়া ফ্যাসাদ থাকতো না হয়তো। কিন্তু আফসোস, মানুষ এমন না। তারা খুব বেশি স্বার্থপর, খুবই বেশি। এমন কেন মানুষ? তারা কি প্রকৃতির কাছ থেকে একটু শিক্ষা নিতে পারে না? হয়তো নিতে চায় না তারা। মৌয়ের ভাবনার মাঝে হঠাৎ করে আয়ান তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। এতে সে চমকে উঠল। আরে আমি, ভয় পাচ্ছিস নাকি? না, তেমন কিছু না। কখন এলে? 10-12 মিনিট আগে এসেছি। রুমে এসেই দেখলাম তুই বারান্দায়, তাই নিঃশব্দে গিয়ে ফ্রেশ হয়ে তোর কাছে এলাম। প্রকৃতির সৌন্দর্য এমনভাবে বিভোর ছিলি যে আমি কখন আসলাম তুই খেয়ালই করিসনি। দেখো না, আজকের চারটা কি সুন্দর লাগছে। একদম তোর মতো। হায়ানের এই কথা শুনে মৌ হালকা লজ্জা পেল। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে রুমে আসলো তারা। মা শুকনো কাপড় গুছিয়ে রাখছে আর রায়ান মোবাইল ঘাঁটছে। হঠাৎ করে তার আজকে সকালের ঘটনা মনে পড়ে গেল। সে মৌকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলতো, আমাদের বেবি কবে আসবে? আয়ানের এই কথা শুনে মৌয়ের কাজ থেমে গেল। অসম্ভব লজ্জা লাগছে তার। দাদির মুখে বাচ্চার কথা শুনে খুব একটা লজ্জা লাগেনি, কিন্তু আয়ানের মুখে এই কথা শুনে তার মনে হচ্ছে লজ্জা এই রুম থেকে বের হতে পারলে বাঁচে। সে কিছুক্ষণ চুপ থাকে। এর মধ্যে আবার আয়ান বলে ওঠে, কি হলো বল? কি বলবো? এসব কি আমার হাতে নাকি? আল্লাহ যেদিন চাইবে সেদিন হবে। এরপর আয়ান গিয়ে আবার মৌকে পিছন থেকে জড়িয়ে ধরে, কিছু তোর হাতে, কিছু আল্লাহর হাতে। এ বলে আয়ান মৌয়ের গাড়ে মুখ গুজে দেয়। আয়ানের ছোঁয়ায় সেই কেঁপে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে, আমি এসবের জন্য এখনই রেডি না। মৌয়ের এই কথা শুনে আয়ান মুখ উঠে। ঠিক আছে, তোর ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করব না। আয়ান মৌকে নিজে থেকে ঘুরিয়ে নিয়ে বলে, আমাদের মাঝে যে সব ঠিক হয়ে গিয়েছে এতে আল্লাহর হাজার হাজার শুকরিয়া জানাই। বুঝতে পারছি যে তোর কিছু টাইমের দরকার। ঠিক আছে, তুই টাইম নে, আমার কোনো সমস্যা নেই। মৌ কৃতজ্ঞতাপূর্ণ একটা হাসি দেয়। সে ভেবেছিল যে আয়ান জোর করবে, কিন্তু আয়ান তা করেনি, বরং তাকে বোঝার চেষ্টা করেছে। আয়ানের এই কাজে তার মনে আয়ানের জন্য মনে হয় আরো বেশি ভালোবাসা বেড়ে গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি? করো। তুই কি আমাকে ভালোবাসিস? না।
এই কথা শুনে মৌ কি জবাব দিবে বুঝতে পারছে না। কি করে তাকে বলবে যে তার এই জীবনসঙ্গিনী তার চেয়েও বেশি ভালোবাসে, মন উজাড় করে ভালোবাসে, কিন্তু আবার বলতেও কেমন যেন লজ্জা লাগে। মনে হচ্ছে আগের চেয়ে তার লজ্জা আরও বেড়ে গিয়েছে, অনেক বেশি। বলবো তো বললাম একদিন, জানি তো একদিন বলবি, কিন্তু সে একদিন কবে আসবে? আসবে আসবে, সবুরই মেওয়া মিলে, তাই সবুর করো। যে কোনো একদিন হুট করেই বলে দিতে পারি। তুই জানিস না, তোর মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য আমার মন ছটফট করছে। আরে শুধু এই একটা শব্দ শোনার জন্য এত উৎসুক। বলবো তো একদিন। কবে বলবি? হ্যাঁ, আমি মরে গেলে তারপর? আয়ানের এই কথা শুনে মৌয়ের চরম রাগ উঠে গেল। এসব কি বলো? হ্যাঁ, মুখে কি লাগাম লাগানো যায় না? কেন, সকালেও তো তুই এই কথা বলছিস। উফ, সেটা আমি মজা করে বলছিলাম। তো আমিও মজা করলাম। মৌ করুণ চোখে আয়ানের দিকে তাকিয়ে বলল, এমন মজা আর করবে না প্লিজ। ঠিক আছে, আর করব না। তুইও এমন করবি না। বলে মৌ একটা মুচকি হাসি দিল। তার এই হাসিতে যেন আয়ান 1000বার ঘায়েল হয়। এর মধ্যে আবার দাদি মৌকে ডাক দিল। আয়ান ভেবেছিল মৌয়ের সাথে আরও কিছু সময় কাটাবে, কিন্তু দাদির ডাকটা আয়ানের মন ক্ষুণ্ণ করে দিল। সে ঠোঁট বাঁকিয়ে বলল, যা তুই, না হলে ডেকে ডেকে হয়রান হয়ে যাবে মেয়ে দাদি। মৌ কিছু না বলে দরজার দিকে পা বাড়ালো। যাওয়ার পথে সে হঠাৎ থেকে গিয়ে আয়ানের দিকে সে বলল, শালাঙ্গে। কি বললি তুই? বলেছি কিছু একটা, পারলে বুঝে নিও। কি যে বললি, বুঝবো কিভাবে? আবার দাদি ডাকে। দাদির ডাক শুনে মৌ আর কিছু না বলে চলে যায়। আর আয়ান গভীর চিন্তায় ডুবে যায় যে মৌ এইমাত্র কি বলে গেল। চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটা লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।